কথায় বলে একটা পিঁপড়ে নাকি একটা হাতির কানে ঢুকে গেলে সে হাতিটার অবস্থা সে নাজেহাল করে দিতে পারে। না না, পিঁপড়ে হাতির কাল্পনিক কাহিনী বলতে আসেনি, এমন এক বাস্তব ঘটনা জানবে আজকের ভিডিওতে যা যে কোনো মুভির গল্পকেও হার মানাবে। সাল 2009, 15ই এপ্রিল। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটে যায় সেদিন যা বিশ্বাস করা কঠিন ছিল পৃথিবীবাসী। এতটাই কঠিন ছিল যে সেই ঘটনার জন্য তদন্ত কমিটি বসানো হয়। মাটি থেকে 2800 ফিট উঁচুতে একটা বড় প্লেনের সাথে কি হয়েছিল সেদিন এমন। মুভিতে অভিনয় করেছেন হলিউডের একজন লেজেন্ড অ্যাক্টর যার নাম টম হ্যাঙ্কস। আজকের মুভি সোলে মিরাকল অন দ্য হাডসন। মুভি শুরুতেই দেখা যায় ক্যাকটাস 1549 নামের একটা প্লেনকে লাগোয়ার্ডিয়া নামে একটা এয়ারপোর্টের রানওয়ে 4 থেকে আকাশপথে যাওয়ার সময় সেই প্লেনটার দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় প্লেনটা যখন আবার ফিরে আসতে চায় তখন যাত্রী সহ ওই প্লেনটা একটা বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিশাল বিস্ফোরণ ঘটায়। এই দৃশ্যের পরে দেখা যায় এই ব্যক্তিকে। এনার নাম হলো চেসলি সুলি সুলেনবার্গার, সংক্ষেপে সুলি। ইনি একজন পাইলট অর্থাৎ বিমান চালক। গত 42 বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। তবে আজ কোনো একটা বিষয় নিয়ে তাকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। কিন্তু সুলে এত কি চিন্তা করছে? তার চিন্তার কারণ ছিল একটা ঘটনা। 2009 সালের 15ই জানুয়ারি ক্যাপ্টেন সুলি তার সহকারী পাইলট এবং আরও কয়েকজন সহকর্মী ক্যাকটাস 1549 নামের একটা প্লেন এবং মোট 155 জন যাত্রী সমেত লাগোয়ার্ডিয়া থেকে আকাশপথে রওনা হন। কিন্তু প্লেনটা টেক অফ করার কিছুক্ষণ পর প্লেনটা যখন মাটি থেকে 2800 ফিট উচ্চতায়, তখন ওই প্লেনের সামনে এক ঝাঁক পাখি চলে আসে। আর ওই পাখির ঝাঁক অতিক্রম করার সময় প্লেনের দুটো ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এখানে জেনে রাখা দরকার, প্লেন যখন মাটি থেকে অনেকটা উচ্চতা থাকে তখন একটা সামান্য পাখির ধাক্কাতেও প্লেনের কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তো ক্যাপ্টেন সুলি প্রথমে প্লেনে থাকা সমস্ত জরুরি ব্যবস্থা ব্যবহার করেন। তিনি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেখান থেকে জানানো হয় তিনি যেন যত তাড়াতাড়ি সম্ভব রানওয়ের দিকে ফিরে আসার চেষ্টা করেন। তার জন্য নিউ ইয়র্কের 2 থেকে 9 নম্বর রানওয়ে রেডি করে রাখা হয়েছে। প্লেনটাকে আবার এয়ারপোর্টে ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে সমস্ত যাত্রীদের জানানো হয় যে কোনো মুহূর্তে তাদের এই প্লেনটা ল্যান্ড করবে, তাই তারা যেন সতর্ক থাকে। এতে সবাই খুব ভয় পেয়ে যায়। এদিকে ক্যাপ্টেন সুলি জানায় যে তার পক্ষেই প্লেন নিয়ে রানওয়ে অবধি যাওয়া সম্ভব হবে না, কারণ নষ্ট হওয়া দুটো ইঞ্জিন নিয়ে এই প্লেনটা 7 মাইল দূরে থাকা রানওয়ে অবধি পৌঁছতেই পারবে না। তাই ক্যাপ্টেন সুলি ঠিক করে যে তিনি হাডসন নদীতে ওই প্লেনটাকে ল্যান্ড করাবেন। এরপর কন্ট্রোল রুমের সঙ্গে ক্যাপ্টেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কন্ট্রোল রুমে থাকা সদস্যরা এটা শুনে বেশ ঘাবড়ে যায় এবং চিন্তায় পড়ে যায়, কারণ একটা এত বড় প্লেনকে নদীতে ল্যান্ড করানো মানে সেখানে একটাও মানুষের বাঁচার সম্ভাবনা নেই। এর আগে কেউ কখনো এত বড় নদীতে প্লেন ল্যান্ড করায়নি, তাও একটা যাত্রীবাহী প্লেন। এটা খুবই বিপজ্জনক হতে পারে। কন্ট্রোল রুম তখনই সেখানে একটা হেলিকপ্টার পাঠিয়ে দেয় প্লেনের বর্তমান অবস্থা যাচাই করার জন্য। দেখা যায় প্লেনটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে। এদিকে ক্যাপ্টেন সুলি যথেষ্ট সতর্কতার সঙ্গে প্লেনটাকে নদীতে নামায়। এরকম বিশাল একটা যাত্রীবাহী প্লেন জলের মধ্যে ল্যান্ড করায় মনে হচ্ছিল যেন নদীতে ঝড় উঠেছে। এদিকে প্লেনের ভেতরে থাকা সমস্ত যাত্রীরা কেমন একটা ভূমিকম্পের মতো অনুভব করে। প্লেনের ভেতরের সমস্ত আলো নিভে যায়। নদীকে চিরে প্লেনটা সামনের দিকে এগোতে থাকে। তবে সৌভাগ্যবশত একসময় প্লেনটা ল্যান্ডিং করানো সফল হয়। প্লেনটা নদীর উপরে থামার পর সব দরজা এবং এমার্জেন্সি এক্সিট খুলে দেওয়া হয়। ক্যাপ্টেন এক এক করে সমস্ত যাত্রীকে বাইরে বের করার নির্দেশ দেয়। এদিকে প্লেনের ভেতরে জল ঢুকতে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করতে শুরু করে। এক অস্বস্তিকর এবং ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। প্লেনের ভেতরে হু হু করে জল ঢুকছিল। এই সময় সমস্ত যাত্রীদের বাইরে বের করা হয়। সেই সময় নদীতে থাকা উপকূল রক্ষা বাহিনীর স্টিমার প্লেনটাকে দেখতে পায়। সমস্ত যাত্রীরা প্লেন থেকে বাইরে বেরিয়ে প্লেনের দুপাশে প্লেনের যে ডানা বা উইং থাকে সেটার উপরে দাঁড়িয়ে থাকে। এদিকে উপকূল রক্ষার বাহিনী তৎকালীন সমস্ত ব্যবস্থা গ্রহণ করে প্লেনের যাত্রীদের এক এক করে স্টিমারে তোলে। বিমান বিভাগ থেকেও হেলিকপ্টারে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদেরও ওখানে পাঠানো হয়, কারণ অনেকেই জলে আটকে ছিল। অবশেষে কিছু মানুষ ছোটখাটো আঘাত পেলেও সমস্ত যাত্রীরাই প্রাণে বেঁচে যায়। আর সবার শেষে ক্যাপ্টেন সুলি এবং তার সহকারী বিমান চালক প্লেনের বাইরে বেরিয়ে আসেন। সুলি নিজের প্রাণের তোয়াক্কা না করে সবার প্রাণ বাঁচান। এই ঘটনার কথা মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে। প্লেনে থাকা কোনো যাত্রী বিশ্বাসই করতে পারছিলেন না যে তারা এই যাত্রায় বেঁচে গেছেন। এবং এই ঘটনা ক্যাপ্টেন সুলিকে একজন সাধারণ মানুষের থেকে সবার কাছে রিয়েল লাইফ হিরো বানিয়ে দেয়। কিন্তু ক্যাপ্টেন সুলি যেহেতু কন্ট্রোল রুমের নির্দেশ না মেনে নিজের সিদ্ধান্তে প্লেনটাকে নদীতে ল্যান্ড করিয়েছিলেন, তাই এটা নিয়ে তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু করে দেওয়া হয়। প্রথমে ক্যাপ্টেন সুলি এবং তার সহকর্মীদের নিয়ে একটা রুমে তদন্তকারী কমিটির বৈঠক বসানো হয়। এখানে ক্যাপ্টেনকে যখন বলা হয় যে আজকে এই প্লেন ক্র্যাশ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক সেই মুহূর্তে সুলি প্রতিবাদ করে বলেন, আপনি ভুল বলছেন, প্লেনটা ক্র্যাশ করেনি। প্লেনটাকে আমি জলের মধ্যে ল্যান্ডিং করিয়েছিলাম। এটাকে ওয়াটার ল্যান্ডিং বলে, আর এটা একটা ইমার্জেন্সি ছিল, নয়তো আমি এটা কখনোই করতাম না। কমিটি জানতে চায় আপনি কেন লাগোয়ার্ডিয়া ফেরত আসেননি। ক্যাপ্টেন জানায় ওই মুহূর্তে 7 মাইল পথ অতিক্রম করে প্লেনের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। একমাত্র নদীটাই ছিল যেখানে আমি প্লেনটাকে সুস্থ মতো ল্যান্ডিং করাতে পারবো বলে মনে হয়েছিল। এরপর কমিটি জানায় ঠিক আছে, আমরা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে সত্যিই কি সেই প্লেনটাকে নিয়ে আপনি ফেরত আসতে পারতেন, নাকি আপনি আপনার পাগলামির জন্য ওই নদীটার মধ্যে এতগুলো মানুষের প্রাণ ঝুঁকি নিয়ে প্লেনটাকে ল্যান্ড করালেন। এছাড়াও কমিটি সুলিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি এই যাত্রার আগে মানে প্লেনটা নিয়ে যখন টেক অফ করবেন তার আগে কতটুকু ঘুমিয়েছিলেন? আপনি কি শারীরিকভাবে সুস্থ ছিলেন? আর আপনি কি নেশাগ্রস্ত ছিলেন, মানে কোনো মাদক দ্রব্য সেবন করেছিলেন কি?
ক্যাপ্টেন জানান তিনি যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। কমিটির প্রশ্নে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা যে কোনো একটা সূত্র বের করে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ক্যাপ্টেন সুলে নদীতে যাত্রীবাহী প্লেনটা ল্যান্ড করে বিশাল বড় ভুল করেছিল। এদিকে দেখা যায় তদন্তের কারণে সুলি বাড়ি পৌঁছতে না পারায় তার স্ত্রী প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এদিকে সমস্ত নিউজ চ্যানেলে তাকে নিয়ে কখনো ভালো কখনো খারাপ বিভিন্ন কথা বলা হতে থাকে। ক্যাপ্টেন সুলিকে দেখা যায় সে যথেষ্ট ভেঙে পড়েছে। 42 বছরের চাকরি জীবনে এসে লক্ষ লক্ষ মানুষকে তাদের গন্তব্যের দায়িত্ব সহকারে পৌঁছে দিয়েছে, আর আজকে মাত্র 208 সেকেন্ডের একটা ঘটনার জন্য তার উপরে আঙুল তোলা হচ্ছে। তিনি সবসময় কল্পনা করতে থাকেন রানওয়ের দিকে যদি সে প্লেনটাকে নিয়ে আসতো তাহলে কোনো না কোনো বিল্ডিং এর মধ্যে ধাক্কা খেত এবং বিস্ফোরণ হয়ে যেত। আর তার এই কল্পনাটাই মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়েছে। কারণ ক্যাপ্টেন সুলির উপরে এতটা মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে, তিনি মাঝে মাঝে হ্যালুসিনেট করছেন যে সত্যি কি আমি প্লেনটা নিয়ে রানওয়েতে ফিরে আসতে পারতাম, যদি ফিরে আসতে পারতাম তাহলে কি হতো। এবং এটা ভাবতে গিয়েই তার মনের মধ্যে সবসময় চলে আসে যদি আমি সেদিন প্লেনটা নিয়ে ফেরত আসতাম সেটা এইভাবেই কোনো না কোনো বিল্ডিং এর মধ্যে ধাক্কা খেয়ে সমস্ত মানুষ মারা যেত। সুতরাং আমি যেটা করেছি সেটা ভালো করেছি যে আমি প্লেনটাকে জলের মধ্যে ল্যান্ড করিয়েছিলাম। তদন্ত কমিটির সন্দেহ ক্যাপ্টেনকে মনে মনে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছিল। ক্যাপ্টেন সুলির সহকারী যে পাইলট ছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সহকারী পাইলটও জানায় যে সমস্ত জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছিল যখন প্লেনের ইঞ্জিন খারাপ হয়েছিল। প্লেন চালানোর যে নিয়মাবলী থাকে বা যে গাইডলাইন থাকে সেটা নিয়ম অনুযায়ী এমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে যে 15টা জিনিস তাদেরকে করতে বলা থাকে সেই 15টা জিনিসই তারা পুরোপুরিভাবে পালন করেছিলেন। তবুও ওই প্লেনটাকে কোনো রকমেই রানওয়েতে ফিরিয়ে আনা যেত না। যদি ক্যাপ্টেন সুলি নদীতে প্লেনটা ল্যান্ড না করত আমরা সবাই মারা যেতাম, এটা বলে সহকারী পাইলট। দেখতে দেখতে একসময় তদন্ত শেষ হয়ে যায় এবং তদন্তের রেজাল্ট আসার সময় হয়ে যায় যে ক্যাপ্টেন সুলি এবং তার সহকর্মীর সাথে কি করা হবে। সুলি এবং তার সহকারী পাইলট সহ অন্যান্য সমস্ত বিভাগের কর্মীরা একসাথে উপস্থিত হয়। আলোচনা শুরুতে কমিটি জানায় যে তারা আজ ককপিট ভয়েস রেকর্ডিং অর্থাৎ প্লেনের মধ্যে এক ধরনের রেকর্ডিং ডিভাইস থাকে যা কিনা প্লেনের ককপিট অর্থাৎ যেখানে পাইলট বসে প্লেন চালায় সেখানে থাকে এবং প্লেন চলাকালীন সময়ে তাদের মধ্যে যা যা কথাবার্তা হয় সবকিছু সেখানে রেকর্ড হতে থাকে। তো কমিটি থেকে এই রেকর্ডিংটা শোনা হবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তে আসা হবে যে সেদিন আসলে কি ঘটেছিল, কেন ক্যাপ্টেন সুলি রানওয়েতে ফিরে আসার চেষ্টা করলেন না, আর তিনি কি ইচ্ছে করে এতগুলো মানুষকে বিপদে ফেলেছিলেন জলের মধ্যে ল্যান্ডিং করে। এই সময় কমিটি থেকে কম্পিউটারের মাধ্যমে দুটো প্লেনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিমানবন্দর থেকে একই দূরত্ব এবং মাটি থেকে একই উচ্চতা থাকার সময় কোনো প্লেনে যদি এক ঝাঁক পাখি আক্রমণ করে এবং দুটো ইঞ্জিন যদি বিকল হয়ে যায় তাহলে কি সেই প্লেনটা রানওয়েতে আসা সম্ভব ছিল নাকি ছিল না, এটা তারা পরীক্ষা করে দেখতে থাকে। কিন্তু ক্যাপ্টেন সুলি এর বিরোধিতা করে। তিনি বলেন যে বাস্তবে কোনো একটা জিনিস অভিজ্ঞতা করা আর এখানে ঘরের মধ্যে বসে কম্পিউটারে সেই জিনিসটাকে বোঝা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যখন কম্পিউটারে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছেন তখন সেটাকে শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার গেমের মতো মনে হচ্ছে, মোটেও বাস্তব ঘটনা নয়। বাস্তব ঘটনা হলো দুটো ইঞ্জিন যখন নষ্ট হয়ে যায় মাটি থেকে এতটা উঁচুতে, তারপর ওই পরিস্থিতিতে 155 জন লোকের দায়িত্ব নিজের মাথার মধ্যে চলে আসে। আর ওই সময় একটা প্লেনকে গভীর নদীতে ল্যান্ড করানো কোনো মুখের কথা নয়। এবং ওই দিন আমাদের সঙ্গে যা ঘটেছিল সেখান থেকে কি করে বেঁচে ফিরতে হয় ওটার জন্য আমাকে ট্রেনিংও কেউ দেয়নি। এবং তারপর তদন্তকারী কমিটির সব সদস্যরা ককপিটের ভয়েস রেকর্ডিং শোনে এবং এই রেকর্ডিং থেকে স্পষ্ট শোনা যায় যে ক্যাপ্টেন যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল শেষবারের মতো প্লেনটাকে বাঁ দিকে ঘুরিয়ে লাগার্ডিয়ায় আসার চেষ্টা করেন তিনি, কিন্তু প্লেনটা প্রচন্ড দ্রুতগতিতে নিচের দিকে নামতে শুরু করেছিল এবং এই সময় তার আর কিছু করার ছিল না। তাই বাধ্য হয়ে সমস্ত মানুষের জীবন বাঁচানোর জন্য একমাত্র উপায় হিসাবে সে প্লেনটাকে হাডসন নদীতে ল্যান্ড করায়। এবং ওই পরিস্থিতিতে ওই রকম একটা প্লেনকে নদীতে নামানোর জন্য কতটা দক্ষতা থাকতে হয় এবং একটা পাইলটের মানসিক শক্তি কতটা দৃঢ় হলে এটা করতে পারে সেই বিষয়ে আর কারো সন্দেহ থাকে না। এরপর তদন্তকারী কমিটি জানায় যে ক্যাপ্টেন সুলি যা করেছেন তা সত্যি একটা অলৌকিক ঘটনার মতো, এরকম আগে কখনো হয়নি এবং এটা ইতিহাসে একটা অদ্ভুত ঘটনা হয়ে থাকবে। এবং একই সাথে কমিটি জানায় যে ইতিমধ্যেই প্লেনের দুটো ইঞ্জিনই জল থেকে উদ্ধার করা হয়েছে এবং জানা গেছে দুটো ইঞ্জিন সত্যি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ওই ইঞ্জিনের সাহায্যে এত বড় বিশাল প্লেনটাকে রানওয়েতে নিয়ে যাওয়া কখনোই সম্ভব হতো না। ক্যাপ্টেন সুলিকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়, তাকে সম্মান জানানো হয় তার দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য। তবে ক্যাপ্টেন জানান তিনি একা নন, ওখানে থাকা সমস্ত উপকূল রক্ষাকারী কর্মীদের স্টিমার ওখানে ঠিকমতো সময়ে চলে আসার জন্য এই কাজটা এত ভালো করে সম্পন্ন হয়েছে এবং সবাই প্রাণে বেঁচে গেছে। আর এটা ভাবতে অবাক লাগে যে এটা একটা সত্য ঘটনা ছিল। একজন বীর পুরুষের দুঃসাহসিক জয়ের গল্প এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও।